আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। হ্যালো, দেবকান্তি বলছেন? বলছি। আপনি কে? সুকর্ণ। কে সুকর্ণ? গোয়েন্দা সুকর্ণ। আরে স্যার, আপনি বলছেন? আপনি এত বিখ্যাত মানুষ আর আমি আপনাকে চিনতেই পারিনি। দেখুন দেখি। বিখ্যাত আমি এখনো হইনি। কি যে বলেন স্যার। বলছি, আপনি তো দ্য আনটোল্ড স্টোরিজ অডিও চ্যানেলে পাঠ করেন। আপনি আমাদের গল্প শোনেন? কি বলছেন স্যার? শুনি, আর এও শুনেছি আপনারা পারমিশন ছাড়া আমার একটি সত্য ঘটনাকে গল্প বানিয়ে নিজেদের চ্যানেলে ছেড়ে দিয়েছেন। নাম দিয়েছেন চূড়া রহস্য। এটা একটা নাম, গল্প ছেড়ে দিন, নামটা পর্যন্ত ধার করা। সরি স্যার, আমি আজকে দ্য আনটোল্ড স্টোরি টিমের সাথে কথা বলছি, আর এইভাবে আপনার সত্য ঘটনাকে গল্প বানাবো না স্যার। না, বলবেন না, বরং শ্রোতাদের শোনাবেন। তবে এবার থেকে গল্প পাঠাবো আমি, আমার নিজস্ব অ্যাডভেঞ্চারের গল্প আপনারা পৌঁছে দেবেন মানুষের কাছে। হ্যাঁ, না মানে হ্যাঁ স্যার, অবশ্যই করব। আর বলছি, আপনি একদিন আমাদের অফিসে আসুন না, দারুণ মজা হবে। হ্যালো 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 স্যার, যা কেটে দিল। আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি শুধু বাঁচাতে চেয়েছিলাম। সব যে শেষ হয়ে যাবে আমি ভাবিনি। অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে। আমি সুকর্ণ, আর আমার সহচর ভোম্বলদা। এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমি গোয়েন্দা সুকর্ণ, আমার সহচর ভোম্বলদা। গল্পের রচয়িতা ও গোয়েন্দার চরিত্রে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, দেবকান্তি মহাদানী, প্রীতম ভট্টাচার্য, সুলগ্না মুখার্জি, শিউলি রায় এবং তুষারকান্তি ঘোষ। আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। শুরু করছি আমাদের আজকের গল্প, গণেশ চতুর্থীর রক্তাক্ত রাত। সেই দিনটা ছিল গণেশ পুজোর আগের রাত। সন্ধে তখন 9টা পেরিয়ে গেছে। কলকাতার বড় ব্যবসায়ী মিস্টার আগরওয়ালের অফিসে চারিদিকে অন্ধকার। শুধু লাল আলো জ্বলছে অফিসের সাইনবোর্ডে। অফিসের লোকজন সারাদিন ধরে অফিসটাকে সাজিয়েছে। লাল কাপড়, আলপনা, ফুলে ভরে গেছে গোটা হলঘর। সকলেই চলে গেছে, কেবল অফিসটা পড়ে রইল নিঃশব্দে। আগামীকাল শুভ দিন, গণেশ পুজো, অথচ অদ্ভুত এক অশুভ হাওয়া বইছিল যেন। ঠিক তার কিছুক্ষণ পরেই সেখানে হাজির হলেন মিস্টার আগরওয়াল, একা, হাতে চাবি। গম্ভীর চোখে ঢুকলেন অফিসে। তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো ফাঁকা করিডোরে। কে জানতো এই ছিল তার জীবনের শেষ রাত। আমি সুকর্ণ। আমি বহুবার খুনের তদন্ত করেছি, কিন্তু আমি ও ভোম্বলদা এই অফিসে পা রাখতেই বুঝেছিলাম এখানকার বাতাসে কিছু অদ্ভুত অস্বাভাবিকতা রয়েছে। রক্তমাখা মেঝে, উল্টে যাওয়া ফলের থালা, ভাঙা কাচের শব্দ যেন এখনও ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। ইন্সপেক্টর ভট্টাচার্য এগিয়ে এসে বললেন, ওহ মিস্টার সুকর্ণবাবু, অবশেষে আপনি এলেন। যাই হোক, কেসটা এবার প্লিজ হাতে নিন, আমাদের পক্ষে আর এগোনো সম্ভব হচ্ছে না। আমি মাথা নাড়লাম। ভোম্বলদা আমার পাশে দাঁড়িয়েছিল, তার চোখে কৌতূহল। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবী যেন একটা বিরাট ধাঁধা, আরও
ওর আতস কাছে সেই ধাঁধার উত্তর খুঁজে বার করার চেষ্টা করছে। প্রথমে আমি মেঝের দিকে তাকালাম, ছুরিটা পড়ে আছে। কাছে গিয়ে ভালো করে দেখলাম, না, তাতে কোনো আঙুলের ছাপ নেই। ভম্বলদা গুনগুন করতে করতে বলল, বুঝলি সুকর্ণ, বোধহয় দস্তানা পড়ে কাজ হয়েছে। আমি আরও একটু ঝুঁকে ছুরিটা দেখলাম। না ভম্বলদা, খুনি শুধু দস্তানা নয়, মস্তিষ্কও ব্যবহার করেছে। তুমি খেয়াল করেছো ছুরির ধার শুকনো, কিন্তু পাশে বেদানার দানা পড়ে আছে। ফলের রস আর রক্ত একসাথে মিশে গেলে আসল প্রমাণ গোপন করা যায়। মানে খুনি যেমন চালাক তেমনি পেটুকো। খুন করলো বেদানা খেতে খেতে। কিন্তু ভম্বলদা, তুমি নিজেও জানো, খুনি যতই চালাক হোক না কেন, ধরা তাকে পড়তেই হয়। চলো ওই দিকটাই যাই। এক এক করে অফিসের কর্মচারীদের সামনে আনা হলো। প্রথমে এলো রাজু, তরুণ ক্লার্ক। আমি তাকে প্রশ্ন করলাম, রাজু, খুনের সময় তুমি কোথায় ছিলে? সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আগে স্যার আমি নিচতলায় কাগজ গুছোচ্ছিলাম। আমি তার হাতের দিকে তাকালাম, শুকনো লালচে দাগ। এটা কিসের দাগ? রাজু ভয় পেয়ে গেল। স্যার 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 এটা কালি স্যার। এখানে ঢোকার আগে আমি রেজিস্টারে সাইন করছিলাম, পেনে লেখা পড়ছিল না কিছুতেই। পেনটা ছাড়া দিতেই কালি বেরিয়ে এলো স্যার। হ্যাঁ। আমি ওর চোখের দিকে তাকালাম, সেখানে ভয় আছে কিন্তু অপরাধ বোধ নেই। রাজুকে আমি সেই মুহূর্তে সন্দেহের খাতা থেকে সরিয়ে রাখলাম। এরপর এলো ধীরেন, হিসাব রক্ষক। সে ভেতরে আসতেই ঘর ভারী হয়ে গেল। চশমা মুছতে মুছতে বলল, আমাকে কেন ডাকা হলো? নাম কি তোমার? আগে ধীরেন স্যার। আমি ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলাম, আপনি বসের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন, তাই না? জি, মানে অফিসের কাজে একটু তো বসের কাছাকাছি থাকতে হতো। তবে কালকে আমি সন্ধ্যের আগেই ফিরে গেছিলাম স্যার। হ্যাঁ। কেন? মানে ওই গণেশ পুজোর গোছগাছ চলছিল, তার মধ্যে স্যার আমি থেকে আর কি করব। শুনলাম মিস্টার আগারওয়ালের সাথে আপনার নাকি টাকা পয়সা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল। না স্যার, ভুল শুনেছেন। আমি প্রায় 15 বছর এখানে কাজ করছি, এমনটা একটা দিনের জন্য হয়নি স্যার। আমি বুঝলাম এই মানুষটার বুকের ভেতরে অনেক গোপন ঝড় আছে, কিন্তু খুনের হাওয়া সেদিকে বইছে না। মজা করছিলাম, এখন আসুন। আগে? আরে আসুন না। আগে হ্যাঁ। এইভাবে সবাইকে একে একে জেরা করছিলাম, কিন্তু আমি জানতাম আসল সত্য লুকিয়ে আছে অন্য কারো মধ্যে। আমার চোখ পড়ল আগারওয়ালের পিয়ে ঋতুপর্ণার দিকে। ওর চোখ, ওর ঠোঁটের কম্পন, এমনকি বসার ভঙ্গিও আমাকে বলছিল কিছু একটা ও লুকোচ্ছে। ঋতুপর্ণার দিকে এগোতেই ঘরে একটা চাপা নীরবতা নেমে এলো। ভম্বলদা পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দেখেছিস সুকর্ণ, মেয়েটার চোখ যেন বন্ধ দরজার মতো। ভেতরে আলো আছে কিন্তু বাইরে অন্ধকার। আমি মাথা নাড়লাম। চলো ভম্বলদা, সেই দরজা খোলার চেষ্টা করি। আমি তার কাছে গিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, মিস ঋতুপর্ণা, আচ্ছা খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। একটু অসুস্থ লাগছিল, তাই দুপুরে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, সত্যি আপনি তার মানে আসেননি? আমার কণ্ঠে এমন একটা ব্যঙ্গ মিশে গেল যে ঘরে থাকা সবার চোখ আমার দিকে ঘুরে গেল। আমি টেবিলের ওপর থেকে একটা স্বচ্ছ প্লাস্টিক প্যাকেট তুললাম, তার ভেতরে একটি মহিলাদের স্কার্ফ। আচ্ছা, এটা চিনতে পারছেন? ঋতুপর্ণা থমকে গেল, তার ঠোঁট শুকিয়ে এসেছে।
এটা তো আমার স্কার্ফ। ভম্বলদা হেসে বলল, আরে তাই নাকি? আরে বাহ, বেশ সুন্দর দেখতে তো। তা ম্যাডাম, আপনি কোথা থেকে কিনলেন? গড়িয়াহাট নাকি নিউ মার্কেট? মানে? আচ্ছা, সেসব কথা না হয় আপনি বাদ দিন। আপনি বলুন তো, স্কার্ফটা বসের দরজার সামনে গিয়ে কি করে পড়লো? ঋতুপর্ণা চুপ, তার গলায় শব্দ আটকে গেছে। আমি এবার আরও এক ধাপ এগোলাম। দেখুন মিস ঋতুপর্ণা, আপনি বাড়িতে ছিলেন, এটা আপনার দাবি, কিন্তু পুলিশের কাছে আপনার মোবাইল ফোনের লোকেশন রিপোর্ট বলছে খুনের রাতে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনার ফোন অফিস প্রাঙ্গণের ভেতরেই সক্রিয় ছিল। সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল ঠিকই, কিন্তু মোবাইল টাওয়ার মিথ্যে বলে না। ঘরে একসাথে ফিসফিসানি শুরু হলো। ঋতুপর্ণা এবার আঁকড়ে ধরল চেয়ারের হাতল। ভম্বলদা শান্ত কিন্তু কড়া দৃষ্টিতে বলল, তাহলে আপনি এখন কি বলবেন? স্কার্ফটা কাকতালীয়ভাবে পড়ে গেছে, আপনার ফোনের টাওয়ার অফিস চত্বরেও কাকতালীয়ভাবেই পাওয়া গেছে, নাকি আপনার উপস্থিতি ছিল আসল সত্য? ঋতুপর্ণা এবার কাঁপতে কাঁপতে বলল, আমি আমি অফিসে এসেছিলাম, কিন্তু সে থেমে গেল। সবার শ্বাস বন্ধ হয়ে এলো। আমি জানতাম এটাই শুরু। একটা অস্বীকার ধীরে ধীরে পরিণত হবে স্বীকারোক্তিতে। সত্যকে যতই আড়াল করতে চাও, সত্য কিন্তু নিজের ছদ্মবেশ খুলে ফেলে। ঋতুপর্ণার শরীর তখন ভেঙে পড়েছে। শুধু প্রশ্নবাণ ছুড়লেই সব গোপন কথা বেরিয়ে আসবে। কিন্তু আমি আরও একটু অপেক্ষা করে গেলাম, কারণ অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যে আলো ছুঁতে গিয়ে আলেয়ায় জড়িয়ে পড়ি। আজ অফিসটা অদ্ভুত নীরব। মনে হচ্ছে চারিদিকে শুধু দেওয়াল আর চোখ, যারা আমার প্রশ্নের অপেক্ষায়। প্রথমে এলো অফিসের গার্ড। আচ্ছা, তুমি সেদিন রাতে ডিউটিতে ছিলে, রাত 9টার পর কাউকে আসতে যেতে দেখেছো অফিসের মধ্যে? গার্ড থতমত খেয়ে বলল, কবে? গণেশ পুজোর আগের রাতে। সন্ধ্যাবেলা বামুন এসেছিল। কটার সময়? ওই 6টা হবে। আমি জিজ্ঞেস করছি রাত 9টার পর কে এসেছিল? সত্যি কথা বলো, নয়তো তুমিও ফাঁসবে। রাতে প্রথমে ঋতুপর্ণা ম্যাডাম এসেছিলেন, পরে অনুষ্কা ম্যাডামও। কিন্তু আমি চুপচাপ অপেক্ষা করলাম। সে গলা শুকিয়ে বলল, আমি 5 মিনিটের জন্য গেট ছেড়ে চা খেতে গেছিলাম। ও, তুমি 5 মিনিটের জন্য চা খেতে গিয়েছিলে, আর মাঝে সেই ফাঁকে যদি খুন হয়ে থাকে তাহলে ভেবো না তুমি দায় মুক্ত। গার্ড চুপ, তার ঘাম ঝরছে। এবার দ্বিতীয় পালা পুরোহিতের। আমি পুরোহিতকে ডেকে বসালাম আমার সামনে। নমস্কার পুরোহিত মশাই, আসলে আমি আপনাকে এর মধ্যে জড়াতে চাইনি, কি করব, ডিউটি। যাই হোক, আপনি সেদিন অফিসে এসেছিলেন কেন? পুরোহিত হাত জোড় করে বলল, আগরওয়ালাবাবু বলেছিলেন পুজোর সরঞ্জাম লাগবে, তাই নিয়ে এসেছিলাম। ভম্বলদা হেসে বলল, সরঞ্জাম তো সবই বুঝলাম, ফুল, ধূপ, ফল, প্রসাদ, এই সবই, কিন্তু তার বিল 80,000 টাকা। ভম্বলদা টেবিলের ওপর একটা স্লিপ রাখলো। এই টাকাটা আগারওয়াল সাহেব আপনাকে রাতেই দিয়েছিল। শুধু পুজোর সরঞ্জাম 80,000 টাকা। পুরোহিত ঘামতে শুরু করলো, কিন্তু মুখে কোনো উত্তর নেই। এবার গতকালের মতো আজও আমার মুখোমুখি হলো ঋতুপর্ণা। আপনি কাল বলেছিলেন আপনার শরীর খারাপ, তাই সন্ধ্যের আগেই অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন, তাই তো? কিন্তু গার্ড বলছে সেই রাতে আপনি অফিসে এসেছিলেন। সে একটুখানি হেসে বলল, ও হ্যাঁ,
কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম। নতুন একটা ফাইল জমা দেওয়ার ছিল সেদিন রাতের মধ্যেই, তাই। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। সে তাড়াহুড়ো করে যোগ করলো, আর তাছাড়া পরের দিন গণেশ পুজোর সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটারও দেখার ছিল। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। ম্যাডাম সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আবার এক্সট্রা প্রেশার নিতে শরীর খারাপ নিয়ে অফিসে চলে এলেন, বাহ। ঋতুপর্ণা রাগে চোখ ছোট করে ফেলল। আমি যেটা বলছি সেটাই সত্যি। আমার অফিস, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি নরম গলায় বললাম, ঠিক 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 মিস ঋতুপর্ণা, হতে পারে। তবে এটা মনে রাখবেন, সত্যিটা যদি এখন না বলেন পরে কিন্তু বলার সময় পাবেন না। ঋতুপর্ণা মুখ ফিরিয়ে নিল। তারপর আমি এগিয়ে গেলাম অনুষ্কা দেবী, মানে আগরওয়াল সাহেবের স্ত্রীর দিকে। অনুষ্কা দেবী, আপনার এই শোকের সময় আমি আপনাকে এখানে ডাকতে চাইনি, বিশ্বাস করুন, কিন্তু কি করব, ঋতুপর্ণা ম্যাডামের মতো আমারও তো কাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? তা ম্যাডাম, অত রাতে আপনি কেন এখানে এসেছিলেন? তিনি একেবারে ঠান্ডা স্বরে বললেন, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল ওনার সাথে। তা সেটা আপনার স্বামী বাড়িতে ফিরলেই তো বলতে পারতেন, নাকি বাড়ি ফিরলে বলা যেত না? না, উনি 3 দিন বাড়ি ফেরেননি। ও কেন? জানি না, উনি আমার ফোনও ধরছিলেন না। এ বাবা, সেটা আবার কেন? সেটাই তো জিজ্ঞাসা করতে এসেছিলাম। আর দেখতে সেই ছুরি চালিয়ে দিলেন? কি বলছেন যাতা? 3 দিন ধরে মানুষটা বাড়ি ফেরেনি, তাই দেখতে এসেছিলাম। দেখা করে আমি শুধু কথা বলতেই চেয়েছিলাম। কথা বলতে এসেছিলেন নাকি হিসেব শেষ করতে? তিনি এক মুহূর্ত থেমে গেলেন, তারপর চোখ নামিয়ে নিলেন। প্রত্যেকের মুখে আলাদা গল্প, কিন্তু সবার কণ্ঠে একই রকম ভয়। সিকিউরিটি গার্ডের ফাঁকি, পুরোহিতের টাকা, ঋতুপর্ণার বানানো অজুহাত, আর অনুষ্কার ঠান্ডা দৃষ্টি, সব কিছু মিলিয়ে বুঝতে পারছি এই অফিসেই রয়েছে খুনের আসল রহস্য। আমি জানি সত্যি এখনই ধরা দেবে না, কিন্তু যতক্ষণ না ভেঙে পড়ছে আমি জেরা চালিয়ে যাব। অফিস কক্ষের বাতাস যেন ভারী হয়ে আছে। আমি চেয়ারে হেলান দিয়ে বসেছি। ভম্বলদা পাশে আতস কাঁচ নিয়ে টোকা দিচ্ছে টেবিলের ধার ঘেঁষে। চারপাশের নিস্তব্ধতা, শুধু আমার প্রশ্নের অপেক্ষায়। আমি ঋতুপর্ণার দিকে তাকালাম। আচ্ছা ম্যাডাম, আপনার কথাগুলো বরাবর মিলছে না। পুজোর সরঞ্জাম, প্রজেক্টের ফাইল, কাজের খোঁজ, এত রাতে একা অফিসে, সত্যি কি এগুলো কারণ ছিল নাকি অন্য কিছু? ঋতুপর্ণা চুপ করে রইল। তার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে উঠেছে। হঠাৎ মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। আমার আর আগরওয়াল স্যারের মধ্যে একটা সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। আমি জানি এটা লজ্জার, কিন্তু আমি সত্যি ওনাকে ভালোবাসতাম। সেদিন রাতে আমাকে ডেকেছিল গণেশ পুজোর নাম করে, যেন আমরা একসঙ্গে সময় কাটাতে পারি। ঘর নিস্তব্ধ। ভম্বলদা একবার থেমে তাকালো আমার দিকে। আমি কিছু না বলে অপেক্ষা করলাম। এইবার অনুষ্কা দেবী দাঁড়ালেন। তার চোখের কোণে জল নেই, কেবল এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি। আমি সব জানতাম গোয়েন্দাবাবু, অনেক দিন ধরেই জানতাম আমার স্বামী আর এই মেয়েটার মধ্যে কি চলছে। সেদিন রাতেও আমি সন্দেহ করেছিলাম। আমি ওকে বারবার ফোনও করছিলাম, ধরছিল না। তখনই বুঝলাম অফিসেই আছে, আর এই মেয়েটার সঙ্গেই। আমি হঠাৎ গিয়ে পড়লাম অফিসে, আর দরজা খুলতেই দেখি দুজন একসঙ্গে। আমার মাথা গরম হয়ে গেল, চিৎকার করতে শুরু করি। তারপর হাতাহাতি শুরু হয়। ঋতুপর্ণা আমাকে
ঠেলে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আগরওয়ালা আর আমার মাঝখানে পড়ে গেল। ধস্তাধস্তির মধ্যে টেবিলে রাখার ফল কাটার ছুরিটা সোজা ওর পেটে ঢুকে যায়। ঋতুপর্ণা তখনও মুখ চেপে কেঁদে চলেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি শুধু বাঁচাতে চেয়েছিলাম। সব যে শেষ হয়ে যাবে আমি ভাবিনি। ঘর জুড়ে নিস্তব্ধতা, শুধু দুজন নারীর কণ্ঠে ভাঙা সত্যের প্রতিধ্বনি বাজছে। সত্যি যতই লুকোনো হোক, একদিন না একদিন সেটা বেরিয়ে আসবেই। আপনারা দুজনেই জানেন যে দুর্ঘটনা হলেও সেটাকে গোপন করা অপরাধ। ভম্বলদা চুপচাপ, তার চোখে এক ফোঁটা করুণা। অত ভালোবাসা, অত সন্দেহ, শেষমেশ একটা জীবনের দাম কি এইভাবেই দিতে হয়? খুনের রহস্য ভাঙল অবশেষে, কিন্তু এই রহস্যের ভেতরে যে মানবিকতা, ভালোবাসা আর প্রতিশোধের ছায়া লুকিয়েছিল, সেটাই আসল ট্র্যাজেডি। আমি সুকর্ণ আর আমার সহচর ভম্বলদা, আমরা আবার ফিরে আসছি আগামী সপ্তাহে ঠিক এই সময়। আপনারা শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ।